আচ্ছা, ক্লাস রেকর্ড করতেছি এখন। সো আমরা কম্বাইন ফুটিংটা শুরু করেছিলাম এর আগে। আমি ফার্স্ট একটু ওভারভিউ আবার দিয়ে যাচ্ছি যে কম্বাইন ফুটিং কি কারণে প্রয়োজন হয় বা এগুলো যদিও লাস্ট ক্লাস আমি বলেছিলাম যতদূর আমার মনে আছে। আমি তবু একটু জাস্ট রিভিউ দিয়ে দেন যেতে চাচ্ছি। সো ফার্স্ট অফ অল হচ্ছিল যে কম্বাইন ফুটিংটা আসলে কি সেটা আমাদের জানা দরকার। তো কম্বাইন ফুটিং আমরা একদম প্রথম দিকে যখন ফুটিং শুরু করলাম তখন দেখাইছিলাম যে তোমার যদি আমার এরকম কিছু কিছু কলাম দেখা যায় যার নিচে সিঙ্গেল ফুটিং দিলে হচ্ছে, কিন্তু এই ফুটিংয়ের যে ডিস্টেন্সটা আছে পারস্পরিক যে ডিস্টেন্সটা এটা খুবই কম, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি এরকম দুইটা সিঙ্গেল ফুটিং না দিয়ে একটা কম্বাইন ফুটিং দিতে পারি। তার মানে দুইটা ফুটিংকে মার্চ করে দিতে হয়। সেটা হচ্ছিল কম্বাইন ফুটিং, ডান দিকের যে ছবিটা, যে আমাদের মোর দেন ওয়ান কলাম যদি একটা সিঙ্গেল ফুটিং এর উপর বেস করে সেটাকে। তো এটা হচ্ছে একটা কেস কখন লাগতে পারে। আর দ্বিতীয় একটা কেস হতে পারে, আমরা রেক্টেঙ্গুলার ফুটিং ডিজাইন যখন দেখলাম তখন দেখছিলাম যে একটা কনসেপ্ট যে প্রপার্টি লাইন, যে আমার বিল্ডিং এর যে প্রপার্টি লাইন আছে অনেক সময় দেখা যায় যে কলামটা ঠিক প্রপার্টি লাইনের খুব কাছাকাছি চলে আসছে। সো আমি যদি আমার ইচ্ছাও থাকে আমি আসলে এখানে এই যে অংশটা আছে এই অংশটা প্রপার্টি লাইনের বাইরে পড়তেছে, এটা আমি ব্যবহার করতে পারবো না। যেহেতু এটা ব্যবহার করতে পারবো না, এই কলামটাকে লোড তো নিতে হবে। তো সেই ক্ষেত্রে যেটা করা হয় এটার সাথে যে ইন্টেরিয়র কলাম আছে সেই ইন্টেরিয়র কলামের সাথে একসাথে কনসিডার করে একটা কম্বাইন ফুটিং দিতে হতে পারে। সেটা হচ্ছে বিভিন্ন কেস আর কি, যে কখন তুমি কম্বাইন ফুটিংটা দিবা। এখানে জাস্ট যদি এরকম দুইটা কেস বলা হচ্ছে আর কি। আচ্ছা, এখন আমাদের তো আলটিমেটলি যেটা করতে হবে যে ডিজাইন করতে হবে ফুটিং। তো ফুটিং ডিজাইনের ক্ষেত্রে আমরা আসলে কিভাবে করতে পারি সেটা বুঝতে হবে। তো ফার্স্টে আমরা দেখি যে আমরা যখন সিঙ্গেল ফুটিং ডিজাইন করছিলাম তখন আসলে কিভাবে করছি। সিঙ্গেল ফুটিং এর ক্ষেত্রে আমরা যেটা করছি যে আমাদের পি যে পরিমাণ লোডটা লাগবে কলামে যেটা আসে সেটাকে চিন্তা করে একটা এরিয়া বের করছিলাম যে ফুটিং এর এরিয়া কতটুকু, এবং এই এরিয়াটা বের করে ফুটিংটাকে একটা ডাইমেনশন চিন্তা করছিলাম যে একদিকে এল একদিকে সে বি পরিমাণ আমার ডাইমেনশন লাগবে। এখন যখন কম্বাইন ফুটিং ডিজাইন করব তখন এই সেম কনসেপ্ট ইউজ করব, কিন্তু সেই ক্ষেত্রে প্রবলেম হচ্ছিল আমাদের কলাম হচ্ছিল দুইটা। তো এরিয়াটা আসলে কিভাবে নির্ধারণ করব এটা একটু ভালো করে বোঝার দরকার আছে। সেটা হলো আমি যদি চিন্তা করি এই পার্টিকুলারলি সিঙ্গেল কলামটা, এই কলামের লোড কাজ করতেছে এই পয়েন্টে। তার মানে এই পয়েন্টটাকে আমি যদি এক্সটেন্ড করি, তোমরা যেটাকে লাইন অফ অ্যাকশন হিসাবে জানো, এই ফোর্সের যে লাইন অফ অ্যাকশন আর নিচের যে বেসটা আছে, বেসের যে সেন্টার সেটা আসলে এক পয়েন্টে পড়ে। জেনারেলি আমরা এই এক্সিসের অ্যাবাউটে ডিস্টেন্সটা সেম রাখার চিন্তা করি বা সিমেট্রিক চিন্তা করি। তো এই সেম কনসেপ্টটা আমরা হচ্ছে হলো আমাদের কম্বাইন ফুটিং এর ক্ষেত্রেও ব্যবহার করতে হবে। কিভাবে করব, যে আমার এটা হচ্ছিল সে কলাম 1, এটা হচ্ছিল কলাম 2, তাহলে দুইটা কলামে P1 এবং P2 পরিমাণ লোড আসতেছে। তো আমরা যেটা করতে হবে যে P1 এবং P2 যে দুইটা লোড আছে তার রেজাল্টেন্ট ফোর্স কোথায় কাজ করে সেটা বের করতে হবে। সো এই R ইকুয়াল টু হবে হচ্ছিল P1 প্লাস P2। রেজাল্টেন্ট ফোর্সটা যেই পয়েন্টে কাজ করবে সেই পয়েন্টের রেসপেক্টে এই দিকে এবং এই দিকে তাদের ডিস্টেন্সটা সেম হতে হবে। সো এই যে এক্স সি যেটা বোঝাচ্ছে এটা হচ্ছে তার সেন্ট্রয়েড পয়েন্ট। এই সেন্ট্রয়েড পয়েন্টের লেফট সাইড এবং রাইট সাইড এটা সবসময় সমান হতে হবে। দ্যাটস মিন লোড যে পয়েন্টে কাজ করবে তার অ্যাবাউটে সবসময় আমাদের ফুটিংটাকে সিমেট্রিক রাখতে হবে। আচ্ছা, তো এই জিনিসটা কি সবাই বুঝতে পারতেছো কি বলতে চাচ্ছি আমি? যদি আনসিমেট্রিক হয় কোনো কারণে, আমি কথাটা বুঝি নাই, আরেকবার একটু বলো। যদি সিমেট্রিক না হয়, সিমেট্রিক না হয় সো ডিজাইনার তো তুমি নিজে, তাই না? সো জি স্যার। তুমি হচ্ছে এই ডাইমেনশনটাকে সিলেক্ট করবা। তো ওটাকে
সিলেক্ট করতে হবে এমন ভাবে যাতে সিমেট্রিক হয়। আচ্ছা, এখন কোশ্চেন আসতে পারে যে হ্যাঁ, সিমেট্রিক করতে গেলে আসলে কি করতে হবে সেটা আমরা পরে যখন অঙ্ক করব তখন আরো ডিটেইলসে বুঝতে পারবা। বাট এখন কনসেপচুয়ালি জিনিসটা হচ্ছে যে সিমেট্রিক হইতে হবে। কিভাবে করব সেটা আমরা যখন ম্যাথ করব তখন দেখব যে আমরা কিভাবে সিলেক্ট করি এটাকে। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে এই পয়েন্টটা আমরা কিভাবে বের করব। এখানে দেখো যে ডিসটেন্স বলা আছে হচ্ছিল n, এটা একটা জাস্ট নোটেশন দেওয়া, আর এই ডিসটেন্সটা আমরা জানি না এটা কত। তোমার হয়তোবা যেটা জানা থাকবে যে দুইটা কলামের সেন্টার টু সেন্টার ডিসটেন্স কত, এটা আমি ধরে নিয়েছিল x। তাহলে আমি এই ডিসটেন্সটা কি বের করতে পারবো, n কত হবে? আমরা লোডের সেন্ট্রয়েড বের করা কি পারি সবাই? স্যার সো আমরা খুব সিম্পলি কিন্তু করতে পারি যে আমরা যদি সে এই পয়েন্টের অ্যাবাউটে মোমেন্ট নিব, এই পয়েন্টের অ্যাবাউটে মোমেন্ট নিলে p2 ইন্টু কত হবে, এই ডিসটেন্সটাকে আমরা ধরলাম হচ্ছিল x। সো p2 ইন্টু x ইকুয়াল টু হবে হচ্ছিল রেজাল্টেন্ট ফোর্স, আর যেটা সেটা ইন্টু ডিস্টেন্স হচ্ছিল, মাইনাস n। তাহলে x মাইনাস হচ্ছিল n হবে। তো আমাদের তো বেসিক্যালি আসলে কি nটা জানতে হবে। সো n ইকুয়াল টু, এখান থেকে যদি আমরা ইকুয়েশনটাকে সলভ করি আমরা খুব ইজিলি n এর ভ্যালুটা বের করতে পারবো, যেহেতু আমাদের x এর ভ্যালু অলওয়েজ জানা থাকবে, যে দুইটা কলামের মধ্যে ডিসটেন্স অবশ্যই জানা থাকবে। সো আমরা রেজাল্টেন্ট ফোর্সও বের করতে পারবো, কত ডিসটেন্স দূরে থাকবে কলাম থেকে সেটাও আসলে বের করতে পারবো। তো এটা আমরা যখন ম্যাথ করি তখন আরো ক্লিয়ারলি দেখবা যে কিভাবে বের করি। আচ্ছা, তো ডিজাইনের ফার্স্ট কনসেপ্ট হচ্ছে হলো যে লোডের সেন্ট্রয়েড এবং নিচে যে বেস থাকবে এই বেজের সেন্ট্রয়েড সেম হইতে হবে, দ্যাটস মিন এই পয়েন্টের অ্যাবাউট সিমেট্রিক হইতে হবে। এটা ছিল ফার্স্ট পয়েন্ট। আচ্ছা, সেকেন্ড যে পয়েন্টটা সেটা হলো, ধরো যে তোমার এইখানে একটা কলাম আছে যেটার উপরে লোড হচ্ছিল P1 আর এটার উপরে লোড আছে হচ্ছিল P2, এবং আমরা ধরতেছি যে P1 নেয়ার অ্যাবাউট হচ্ছিল P2, মোটামুটি কাছাকাছি লোডগুলো। আর একটা কন্ডিশন হচ্ছিল এরকম যে এখানে P1 এখানেও P2 কাজ করতেছে, কিন্তু এই ক্ষেত্রে P2টা হচ্ছে হলো গ্রেটার, অনেক বেশি P1 থেকে। তাহলে আমরা যদি এই দুইটা কলামের মাঝখানের পয়েন্টটাকে চিন্তা করি, যেটা হচ্ছে হলো দুইটা কলামের মাঝখানের যে লাইনটা সেটা, এখন বলো তো যে P1 এবং P2 যে সেন্ট্রয়েড সেটা আসলে কোন দিকে থাকবে, বোঝা যায় এটা? এটা যেহেতু মোটামুটি কাছাকাছি সমান, এটা এই সেন্ট্রয়েডের জন্য মিডলে মোটামুটি মাঝখানেই থাকবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা রেক্টেঙ্গুলার শেপটা দিতে পারি, কিন্তু অনেক সময় দেখা যায় যে এই টাইপের কেস যখন হয় যে P2 অনেক বেশি হয়, তখন এটার লোডের সেন্ট্রয়েডটা কোন দিকে থাকবে, ইনটুর দিকে, রাইট সাইডে, মানে P2-র দিকে যাওয়ার চেষ্টা করবে, তাই তো? যেদিকে লোড বেশি সেন্ট্রয়েডটা অনেকটা ওইদিকে যাওয়ার চেষ্টা করবে। তখন দেখা যায় যে আমি যদি রেক্টেঙ্গুলার দেই, আমার ওই রকম শেপে দিতে গেলে আমার অনেক লং চলে আসতেছে এই বেসটা। সেই সব ক্ষেত্রে যেটা করা হয়, যেরকম ট্রাপিজয়েডাল শেপের করা হয়, যাতে করে এই যে নিচের এরিয়াটা আছে এরিয়ারও সেন্ট্রয়েডটা এটার কাছাকাছি চলে আসে। সো লোড এবং এরিয়ার যে সেন্ট্রয়েড দুইটা সেম জায়গায় চলে আসে। এটাও সবসময় ইউজ করা যায় যে রেক্টেঙ্গুলার শেপ না দিয়ে আমরা ট্রাপিজয়েডাল। বাট ইন জেনারেল আমরা একাডেমিকের জন্য যেহেতু এখন পড়তেছি, আমরা লিমিটেশনের মধ্যে থাকবো যে আমরা রেক্টেঙ্গুলার ফুটিং ডিজাইন করব, কম্বাইন্ড ফুটিং। এবং আরেকটা জিনিস হচ্ছিল যে রেক্টেঙ্গুলার ফুটিং যেটা, এটা মোটামুটি প্রেফারেবল সব জায়গায় কম্পেয়ার টু ট্রাপিজয়েডাল ফুটিং আর কি। তো এগুলো গেল হচ্ছিল যে বেসিক জিনিসগুলো যেটা আমাদের জানতে হবে। এখন আমরা আরেকটু ডিটেলসে যাব যে কিভাবে আসলে রিইনফোর্সমেন্ট ডিজাইন করতে হবে। সো রিইনফোর্সমেন্ট ডিজাইন করার সময় তোমাকে ভালো করে বুঝতে হবে যে আসলে আমাদের যে সিঙ্গেল ফুটিং আছে, এই সিঙ্গেল ফুটিং এর সাথে একটা কম্বাইন্ড ফুটিং এর বিহেভিয়ারে কি ধরনের পার্থক্য আসলে হইতে পারে সেটা আমাদেরকে দেখতে হবে। তো সিঙ্গেল ফুটিং এ যেটা হয় যে আমরা অনেকবারই এটা নিয়ে আলোচনা করছি। স্যার, হ্যাঁ বলো। বলো স্যার কম্বাইন্ড ফুটিং এর ক্ষেত্রে আমরা ওই প্ল্যান ভিউটা ওরকম না করে স্যার ভার্টিক্যালি স্যার
যেইটার নিচে লোড বেশি আসতেছে ওটাতে এক্সটেন্ডেড করে দিতে পারতাম না? কথাটা বুঝি নাই, আমি একটু ব্যাক করতেছি। বলো। জি স্যার, যে ট্রাপিজয়েডালের ক্ষেত্রে এটা ট্রাপিজয়েডাল না করে ভার্টিক্যালি এটার নিচে একটা এক্সটেন্ডেড পোরশন করে দিতে পারতাম না? এরকম? মানে এটা ভার্টিক্যালি, এটা তো প্ল্যান ভিউ দেখাইতেছে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে হলো ভার্টিক্যাল প্ল্যান ভিউ নয়, এলিভেশন ভিউ আছে। হ্যাঁ হ্যাঁ এখানে কি করতে চাচ্ছ, নিচে হ্যাঁ এডিশনাল? হ্যাঁ হ্যাঁ। এই ধরনের ফুটিং কি দেওয়াটা ঠিক হবে, যে তোমার ডিফারেন্ট সয়েল লেভেলে তুমি চলে যাচ্ছ? কমপ্লিকেটেড হবে না? জি স্যার। সো এখানে থিকনেস বেশি, এখানে থিকনেস কম, তাই তো বলতে চাচ্ছ তুমি, তাই তো? জি স্যার। এটা হয়তোবা থিওরিটিক্যালি ওকে হতে পারে, কিন্তু প্রবলেম যেটা হবে সবসময় মনে রাখবা, সেটা হচ্ছিল যে ইরেগুলারিটি, স্ট্রাকচারের যে কোনো টাইপের ইরেগুলারিটি হচ্ছিল সবচেয়ে ভালনারেবল পয়েন্ট হয়, যে জায়গাগুলোতে ইরেগুলার। এটার ক্ষেত্রে যেটা হতে পারে, এটা আবার মানে স্টাডি না করে আমি নিজেও বলতে পারবো না, বাট জিনিসটা যেটা হতে পারে সেটা হলো প্রেশারটা আমি যদি আসবে ভুল সেম। না হই তাহলে আহসান সেকেন্ড বেসমেন্টে এরকম ভাবে দেওয়া। কোনটার? আহসানুল্লাহর জি স্যার, সেকেন্ড বেসমেন্টের বেসমেন্টের নিচে। ফুটিং আর বেসমেন্টের ক্ষেত্রে একটু পার্থক্য আছে। তারপর isolate। তোমার ওই ক্ষেত্রে হচ্ছে হলো, তোমার যদি দুইটা আইসোলেটেড ফুটিং হতো, ঠিক আছে, যে ভিন্ন ভিন্ন, এটা একটা ফুটিং, এইটা একটা ফুটিং, সেই ক্ষেত্রে করতে পারো। আরেকটা জিনিস আছে, তোমাদের ওইটার সম্পর্কে আইডিয়া হয়তো আমি দেই নেই এখানে। এক ধরনের ফুটিং আছে যেটাকে আমরা স্ট্র্যাপ ফুটিং বলি, ঠিক আছে? সো তুমি যেটা বলতেছো এটা খুব সম্ভবত স্ট্র্যাপ ফুটিং এর একটা আইডিয়া জি স্যার। বলতেছো। জি স্ট্র্যাপ স্যার। ফুটিং বলে ওইটাকে। স্ট্র্যাপ ওইটা করা যায়, কিন্তু স্ট্র্যাপ ফুটিংটার বিমটা দেয় উপরের দিকে, নিচে না, ঠিক আছে? সো যেটা বলতে নিলাম যে এই ক্ষেত্রে প্রবলেমটা যেটা হতে পারে সেটা হলো যে তুমি যখন কিউ ইউ চিন্তা করবা, তো এখানে তুমি কি পাচ্ছ, থিকনেস কম পাচ্ছ না, আর এখানে থিকনেস জি স্যার। কম পাচ্ছ, তার মানে তোমার রিইনফোর্সমেন্ট কমপ্লিটলি ভিন্ন আসবে, তোমার মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি এখানে কম হবে, এদিকে হচ্ছিল বেশি হবে। সো এটা একটু ক্রিটিক্যাল হয়ে যায়। সো প্র্যাকটিস আমার ধারণা এরকম নেই। আর তুমি যেটা বলতেছো স্ট্র্যাপ ফুটিং, সেটা প্র্যাকটিস আছে, যে একটা বিমের মতো উপরে দিয়ে দেওয়া হয়, সেটা প্র্যাকটিস আছে। ওকে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট যেটা আমরা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমি যখন এটাকে ডিজাইন করব, ডিজাইন করার আগে ফার্স্ট আমার বুঝতে হবে এটার জেনারেল বিহেভিয়ারটা কেমন হবে, সেটা একটু বোঝার চেষ্টা করি। যে একটা সিঙ্গেল ফুটিং যখন আমি চিন্তা করি, তো দেখা যায় যে এই জায়গাগুলো এরকম ক্যান্টিলিভার ভাবে জাস্ট উপর দিকে বেঁকে যাবে, এটা আমরা চিন্তা করে নিচ্ছি, যেখানে কি ইউ যখন আসে ক্যান্টিলিভার ভাবে। সো আমার এটা হচ্ছিল টেনশন সাইড। সো টেনশন সাইড হলে আমি এখানে রিইনফোর্সমেন্ট দিব। সো বটম রিইনফোর্সমেন্টে মেইনলি দিতে হয়। এখন প্রবলেমটা হচ্ছে যে যখন আমরা কম্বাইন্ড ফুটিং করব, কম্বাইন্ড ফুটিং এর বিহেভিয়ারটা এতটা ইজিলি চিন্তা করা যায় না। তো কম্বাইন্ড ফুটিংটাকে আমরা যদি একটু চিন্তা করি অন্যভাবে, যে এই যে কলামের উপর লোড আসতেছে এবং নিচ থেকে হচ্ছিল আমার সয়েল থেকে যে প্রেশার সেটা আসতেছে, এটাকে যদি আমি চিন্তা করি যে এটা অনেক লং একটা জিনিস, এবং বিভিন্ন কেসের ক্ষেত্রে বলা আছে, এখানে দেখো যে বিভিন্ন রকম কম্বাইন্ড ফুটিং বলা আছে। তো জেনারেলি যখন কম্বাইন্ড ফুটিং অ্যানালাইসিস করা হয়, সবচেয়ে ভালো অ্যানালাইসিস করা এইভাবে যে আমরা এটাকে একটা বিমের মতো চিন্তা করব, যে লং ডিরেকশনে এটা একটা বিমের মতো কাজ করবে। আর যখন আমরা শর্ট ডিরেকশন চিন্তা করব, তার মানে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে সেটার বিহেভিয়ারটা অনেকটা আগের মতোই হবে। কিরকম? সো এইদিকে হয়তোবা সেই ক্যান্টিলিভার অ্যাকশন যেটা আছে, ক্যান্টিলিভার অ্যাকশনটা হচ্ছিল প্রমিনেন্ট হবে, যার কারণে এইদিকে আমরা ফুটিং এর মতো চিন্তা করব। সো শর্ট ডিরেকশনে এই যে এখানে দেওয়া আছে যেটা দেখো, যে শর্ট ডিরেকশনে তার যে বিহেভিয়ারটা ওটা অনেকটা ফুটিং এর মতোই হবে, যে এদিক থেকে লোড আসতেছে, এদিক থেকে লোড আসতেছে, এটা ক্যান্টিলিভারের মতো বেঁকে যাবে। সো এই বিহেভিয়ারটা নর্মাল আমাদের ফুটিং এর মতোই শর্ট ডিরেকশনে। বাট লং ডিরেকশনের বিহেভিয়ারটা সবসময় যে ফুটিং এর মতো হবে ওরকম না, বরং এটা একটা বিমের মতো কাজ করে। তো একটা বিমের মতো আসলে কাজ করার অর্থ কি?
সো এটার মিনিংটা কি? মিনিংটা হচ্ছে এরকম যে এটা ওই আমি যদি একটা ফুটিংয়ের মতো চিন্তা করতাম, ফুটিংয়ের মতো চিন্তা করলে আসলে এটা এইরকম বিহেভ করার কথা ছিল এই প্লেনে। কিন্তু একটু ভালো করে খেয়াল করো তো, এটা তো ক্যান্টিলিভার, এটা ক্যান্টিলিভার, কিন্তু এই জায়গাও কি এরকম বিহেভ করার কথা তোমাদের তাই মনে হচ্ছে? তার ডিফরমেশন শেপটা একটু বোঝার চিন্তা করার চেষ্টা করো তো, একটু ডিফরমেশন শেপটা কি এরকম হবে এইদিকে যখন আমি লোড অ্যাপ্লাই করব? স্যার ক্যান্টিলিভার হলে ভিন্ন। আচ্ছা, একটু ভিন্ন আসার কথা। এখন কথা হচ্ছিল কিরকম ভিন্ন আসবে। সো সেটার জন্য আমরা খুব ইজিলি যেটা করতে পারি যে তার বেন্ডিং মোমেন্ট এবং শেয়ার ফোর্স সেটা আমরা বের করতে পারি। তো এখানে যেহেতু লোড অ্যাপ্লাই করতেছি আমি নিচ থেকে কিউ ইউ পরিমাণ, আর এখানে হচ্ছিল P1 P2 কলামের লোড। আমি যদি চিন্তা করি যে এটা একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট এবং আমি এদিক থেকে একটা ইউডিএল অ্যাপ্লাই করতেছি নিচ থেকে, তাহলে আমি ইজিলি যেটা করতে পারবো তার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারবো এবং শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে পারবো এবং শেয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে তার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারবো। কনসিডার করবো যে এটা একটা আসলে বিমের মতো কাজ করবে। একইভাবে আমাদের যদি এরকম একটা থাকে যে দুইটা কলাম, নিচ থেকে হচ্ছে ফোর্স আসতেছে কিউ ইউ পরিমাণ, তো এটা ইজিলি আমাদের জন্য বোঝাটা, এটা হচ্ছে একটা সিম্পলি সাপোর্টেড বিমের মতো। এই দুইটা হচ্ছে সাপোর্ট, সেগুলো হচ্ছে সাপোর্ট, আর এটা হচ্ছে আমাদের ইউডিএল। তাহলে মোমেন্ট ডায়াগ্রামটা আমরা ইজিলি বুঝতেছি, এটার মোমেন্ট ডায়াগ্রামটা এই শেপের হবে বা শেয়ার ফোর্সের যে ডায়াগ্রামটা আছে এরকম হবে। এখন শেয়ার ফোর্সের ডায়াগ্রামটা তোমাদের কাছে একটু ভিন্ন মনে হতে পারে, তোমরা জেনারেলি এরকম পড়ে আসো, মানে এটা স্ট্রেইট উঠে তারপরে এরকম চলে যায়। তো এটা আমি পরে ব্যাখ্যা করবো যে কেন এরকম লিনিয়ার আসতেছে। একইভাবে এটা যদি চিন্তা করো যে এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, তো এটারও আমরা শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে পারবো। সো এটা মুখস্থ করার কিছু নাই, বেন্ডিং মোমেন্ট বা শেয়ার ফোর্স ডায়াগ্রাম এটা আমরা ড্র করা শিখবো যখন ম্যাথটা করবো তখন। আচ্ছা, তো যাই হোক, এখন এই যে বিম হিসাবে অ্যানালাইসিস করলাম, বিম হিসাবে অ্যানালাইসিস করার পরে আমাকে যেটা করতে হবে, সে ধরো আমি লেফট সাইড থেকে আসি, এইটার ম্যাক্সিমাম শেয়ার কোথায় সেগুলো তোমাকে দেখতে হবে, সেই শেয়ারের জন্য ডিজাইন করতে হবে। এটার ম্যাক্সিমাম মোমেন্ট কোথায় সেটার মোমেন্টের জন্য তোমাকে ডিজাইন করতে হবে। সো একইভাবে আমরা যদি দেখি যেগুলোর শেয়ার ম্যাক্সিমাম কোথায় এবং তোমার হচ্ছে মোমেন্ট ম্যাক্সিমাম কোথায়, পজিটিভের জন্য নেগেটিভের জন্য, তাহলে এই যে পজিটিভ নেগেটিভ মোমেন্ট এবং শেয়ার এগুলোর জন্য আলটিমেটলি আমাকে তাকে ডিজাইন করতে হবে। আচ্ছা, সো এই জিনিসগুলো এখানে বলা আছে, এগুলো একটু জাস্ট রিডিং করবো তোমরা। তো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, আমরা অ্যানালাইসিসটা কিভাবে করব। এখন এই যে অ্যানালাইসিস করব, করে আমাদেরকে আসলে বুঝতে হবে যে রিইনফোর্সমেন্টটা আমরা আসলে কোথায় দিব। এই জিনিসটা কি বলবো কম্বাইন্ড ফুটিং এর ক্ষেত্রে একটু ইম্পর্টেন্ট, কারণ এখানে টপ বারও দিতে হয়, বটম বারও দিতে হয়। সে আমার এটা হচ্ছিল কলামগুলো, আর এটা হচ্ছিল নিচের যে বেসটা আছে সেই বেসটা। এখন দেখো তো যে এটার যে এখানে ডিফরমেশন শেপটা দেওয়া আছে, এই ডিফরমেশন শেপটা কি সবাই বুঝো কিনা যে এইভাবে আসলে এটা ডিফর্ম করার কথা। সো এইদিকে যেহেতু লোড আমি অ্যাপ্লাই করতেছি, এটা একটা ক্যান্টিলিভার পোর্শন, সো এটা এইভাবে বাঁকা হবে কিছুটা। আবার এই মাঝখানের অংশটা, এটার উপর আমি ইউডিএল দিচ্ছি, সো এটা উপরের দিকে যাবে এইভাবে। সো এটার এদিকে হচ্ছিল ডিফরমেশন শেপ। আবার ডান দিকের যে পোর্শনটা এটা আবার ক্যান্টিলিভার পোর্শনের মতো হবে। সো মোটামুটি ডিফর্ম শেপটা কি সবাই বুঝতে পারো যে এরকমই হওয়া উচিত? আচ্ছা, যদি বুঝো তাহলে এখন আমাকে বলো যে এই জায়গায় কি হবে আসলে, টেনশন হবে না কম্প্রেশন হবে? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? টেনশন হবে। টেনশন হবে। সো এখানে হচ্ছে টেনশন হবে একইভাবে, আবার এখানে হচ্ছে টেনশন হবে। সো রিইনফোর্সমেন্ট তাহলে আমরা কোথায় দেব? যেই জায়গাগুলোতে টেনশন হয় জেনারেলি আমরা সেইখানেই আমাদের রিইনফোর্সমেন্টগুলোকে বসায় দিই। সো আমাদের দেখো এই পার্টিকুলার একটা ফুটিং এর জন্য টপ বারও দিতে হবে, আবার বটম বারও দিতে হবে আমাকে। আর যখন আমি পারপেন্ডিকুলার ডিরেকশনে চিন্তা করব, দ্যাটস মিন আমার এই ডিরেকশনে,
তখন সেটার শেপটা হবে এরকম একটা ক্যান্টিলিভার পোর্শনের মতো হয়ে যাবে, যেটা এখানে দেখানো আছে। তো এটার ক্ষেত্রে টেনশন যেহেতু এদিকে হবে বুঝতে পারতেছি, তার মানে আমাদেরকে রিইনফোর্সমেন্টও দিতে হবে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে, ঠিক আছে। সো এটা হচ্ছে হলো যদি সাইড থেকে দিতে হয়। আচ্ছা, তো এইখানে একটু ভালো করে এখন খেয়াল করো যে এই ডিরেকশনে যখন আমরা দিতে যাব রিইনফোর্সমেন্টগুলো পারপেন্ডিকুলার ডিরেকশনে, কোশ্চেন আসে যে কোথায় দিব। এই কোশ্চেনটা আমাদের যখন হচ্ছে হলো তোমার কি বলে রেক্টেঙ্গুলার ফুটিং আমরা স্টাডি করছিলাম, তখন একটা জিনিস আমরা পড়ছিলাম যে ব্যান্ড উইডথ, সবার মনে আছে ব্যান্ড উইডথের কথাটা? জি স্যার। সো ব্যান্ড উইডথের কনসেপ্টটা কি ছিল? মনে নাই? শর্ট ডিরেকশনের সমান লেন্থ পর্যন্ত একটা মানে উইড নিতে হয়, ওখানে এটা কাজ করে। আচ্ছা, মোটামুটি মনে আছে। আচ্ছা, সো জেনারেলি যেটা হয় যে আমরা যেহেতু লোড অ্যাপ্লাই করতেছি কলামের উপরে, সো আমি তো এটার নিচে আসলে অনেক বড় একটা ফুটিং দিচ্ছি। সো লং ডিরেকশনের ক্ষেত্রে বুঝলাম, এখন শর্ট ডিরেকশনে কতটুকু অংশে আসলে আমি কি বলবো এটাকে রিইনফোর্সমেন্ট দিব, বা কতটুকু অংশে আসলে লোডটাকে সে ট্রান্সফার করতে পারবে। তো দেখা যায় যে এখান থেকে যখন লোড ট্রান্সফার হয়ে ফুটিংয়ে আসে, ফুটিংয়ে একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত দেখা যায় যে তার লোডটা ট্রান্সফার হয়, এরপরে সে আর লোড ট্রান্সফার করতে পারে না। সো এই যে মাঝখানের অংশটা দেখানো হচ্ছে, এই অংশটায় লোডটা ট্রান্সফার হতে চায় না, যেহেতু এটা অনেক দূরে। একইভাবে আমরা যদি এইখানে P2 চিন্তা করি, এই P2 থেকে তার বরাবর এবং একটু ডানে বায়ে হচ্ছিল লোডটা ট্রান্সফার হবে, কিন্তু এর চেয়ে বাইরে আর ট্রান্সফার হবে না। সো এই যে ডিফরমেশন শেপটা হচ্ছে, এই ডিফরমেশন শেপের জন্য যে রিইনফোর্সমেন্ট দিতে হবে, রিইনফোর্সমেন্টটা একটা লিমিটেড জায়গার মধ্যে দিব আমরা। সো লিমিটেড জায়গাটুকু কত বলা হচ্ছে যে কলামের ফেস থেকে D/2 ডিস্টেন্স পর্যন্ত আমাদের এই ডিস্টেন্সটা হবে। সো আলটিমেটলি যদি আমি টোটাল উইডথ চিন্তা করি, তাহলে হচ্ছিল কলামের ডাইমেনশন প্লাস হচ্ছিল ডি পরিমাণ, এই ডিস্টেন্সের মধ্যে বেসিক্যালি আমাকে যে শর্ট ডিরেকশনের রিইনফোর্সমেন্টগুলো আছে সেটাকে প্রোভাইড করতে হবে। আর এই যে অংশটা আছে, এই অংশটাকে টেকনিক্যালি আমরা বলি হচ্ছিল ট্রান্সভার্স বিম। সো লং ডিরেকশনের দিকে আমরা পুরোটাকে বিম হিসেবে চিন্তা করে ডিজাইন করতেছি, আর শর্ট ডিরেকশনে এই ছোট একটা অংশ যেটা দেখানো হচ্ছে এটাকে আমরা ট্রান্সভার্স বিম বলি। এই ট্রান্সভার্স বিমের যে পোর্শনটা আছে এটাকে আসলে তোমার হচ্ছে হলো ডিজাইন করতে হয়, দ্যাটস মিন রিইনফোর্সমেন্ট ডিজাইন করতে হয়। সো বোথ সাইডে হচ্ছে হলো D/2 করে। সো এখন আমাকে বলো তো যে আমি যদি চিন্তা করি যে আমার টোটাল প্ল্যান হচ্ছিল এইটা, আমি লং রিইনফোর্সমেন্ট কোথায় দিব এবং শর্ট রিইনফোর্সমেন্ট কোথায় দিব, এটা দেখো তো এটার সাথে মিলে কিনা। আমি যা আঁকি যে এটা হচ্ছিল কলামগুলো, লং রিইনফোর্সমেন্ট আমি এই ডিরেকশনে দিচ্ছি, সে এখানে 2টা বা 3টা করে যাই হোক বসবে। শর্ট ডিরেকশনের রিইনফোর্সমেন্টগুলো কোথায় দিব বলো তো? আমার যে কলাম আছে কলাম থেকে সাইডে হচ্ছিল D/2 ডিস্টেন্স পর্যন্ত। সো যদি তুমি কম্বাইন্ডলি দেখতে চাও তাহলে রিইনফোর্সমেন্ট ডিটেইলিংটা এরকম হবে, একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর্যন্ত যাবে, মাঝখানে কোনো শর্ট ডিরেকশনের রিইনফোর্সমেন্ট আমরা দিব না। সো জেনারেল বিহেভিয়ারটা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। আচ্ছা, যদি জেনারেল বিহেভিয়ার বুঝতে পারো তাহলে হচ্ছে আমি এখন যে কোনো একটা প্রবলেমে যাব যেটা আমরা স্টাডি করবো আর কি। ওকে, তাহলে আমাদের ফার্স্ট যে প্রবলেমটা আছে এটা দেখো যে ডিজাইন রেক্টেঙ্গুলার। হ্যাঁ বলো। রেক্টেঙ্গুলার ফুটিং এ তো শর্ট ডিরেকশনে মানে ব্যান্ডউইথের বাইরেও রিইনফোর্সমেন্ট দেওয়া হয়েছিল, হ্যাঁ, মানে দেওয়া হচ্ছে না কেন স্যার শর্ট ডিরেকশনে? রেক্টেঙ্গুলার ফুটিং এর ব্যাপারটা হচ্ছিল যে রেক্টেঙ্গুলার ফুটিংটা আমরা জেনারেলি ট্রাই করি হচ্ছে হলো যে তোমার মোটামুটি এল এবং বি এর যে রেশিওটা আছে সেটা 2 এর চেয়ে কম এরকম একটা রাখা হয়, এবং সেই ক্ষেত্রে ACI কোড আমাদেরকে বলতেছে যে ব্যান্ডউইথের বাইরে অল্প রিইনফোর্সমেন্ট দিতে এবং ব্যান্ডউইথের মধ্যে মেজর রিইনফোর্সমেন্টটা দিতে, ঠিক আছে।
আর এই ক্ষেত্রে কম্বাইন ফুটিং এর ক্ষেত্রে জেনারেলি এগুলো সবই তো আসলে এক্সপেরিমেন্টাল স্টাডি থেকে তারপরে আসে। তো এই ক্ষেত্রে যেটা দেখা গেছে যে যদি কম্বাইন ফুটিং হয় এদিকে আসলে লোডটা ওইভাবে ট্রান্সফার হয় না, যার কারণে এখানে রিইনফোর্সমেন্ট দেয়া হয় না। সো একটা জিনিস তোমাদেরকে আমি হয়তো আগে বলি নাই, সেটা হচ্ছে এখন বলতেছি, সেটা হলো যে এই যে রিইনফোর্সমেন্ট আমরা দিব না, এটা আসলে অনেক জায়গায় অ্যাকসেপ্ট করে না। ঠিক আছে, তুমি আমি এ পর্যন্ত যে বইগুলা দেখলাম, কয়েকটা বইতে যেটা প্রেফার করে সেটা হচ্ছে যে মিনিমাম রিইনফোর্সমেন্ট যেটা, তার মানে টেম্পারেচার রিইনফোর্সমেন্ট যেটা আছে সেটা অ্যাটলিস্ট তোমাকে প্রোভাইড করতে হবে। সেটা কিছু কিছু বই হচ্ছে হলো রাইটার যারা আছে তারা রেফার করতেছে যে ওই যে রাইটার লিখতেছে তার কি বলবো মতামত অনুযায়ী সেটা হচ্ছে দেওয়া উচিত। এবং আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে হলো যে এখানে অ্যাটলিস্ট টেম্পারেচারের জন্য যে রিইনফোর্সমেন্টটা আছে সেটা দেওয়া উচিত পারপেন্ডিকুলার ডিরেকশনে। বাট এসিআই কোড আমাদেরকে যেটা বলে যে এখানে কোনো রিইনফোর্সমেন্ট দিতে হবে না। ঠিক আছে, যেহেতু কোনো লোড ট্রান্সফার হচ্ছে না সেই কারণে। সো রেক্টেঙ্গুলার ক্ষেত্রে হচ্ছিল এসিআই কোড আমাদেরকে বলতেছে যে ওইভাবে দিতে, বাট কোড আমাদেরকে এই ক্ষেত্রে বলতেছে যে না দিলেও হবে, সেই কারণে আমরা আসলে দিচ্ছি না। ঠিক আছে, আচ্ছা এখন প্রবলেমটা একটু দেখি যে ডিজাইন এ রেক্টেঙ্গুলার কম্বাইন্ড ফুটিং ফর 2 কলামস শোন ইন ফিগার। আর কিউএ বলা আছে যে আমাদের 5 কেএসএফ আর যেই বেসটা থাকবে এটা হচ্ছে 6 ফিট নিচে মাটির। তো এফসি প্রাইম বলা আছে 3000 পিএসআই আর এফওয়াই হচ্ছে 60 কেএসআই এর মতো। আর এখানে তোমাদের সয়েলের যেই অ্যালাউয়েবল প্রেশার এটা তো স্বাভাবিকভাবেই সরি অ্যালাউয়েবল প্রেশার দেওয়া আছে ইউনিটিওর যেটা, এটা তোমরা জানো যে 125 এক্সামে তোমাদের দেওয়া থাকবে, তো এখানে হয়তো বা নাই। আচ্ছা, এখন আমাদের যেটা মেইনলি কাজ করতে হবে ফার্স্টে, যে পুরো সিনারিওটা বুঝতে হবে, যেখানে আসলে কলাম কোথায় আছে, প্রপার্টি লাইন কোথায় আছে, সেই জিনিসগুলো। তো দেখো এখানে ছবিতে সবকিছু ক্লিয়ার ভাবে বলা আছে যে আমাদের কলাম 1 যেটা সেটা হচ্ছে 18 বাই 18 ইঞ্চি, আর সেকেন্ড যে কলামটা আছে সেটা হচ্ছে 20 বাই 20, এবং এখানে যে ডেড লোড এবং লাইভ লোড প্রতিটা কলামেরই সেটা বলা আছে, 200 কিপ, 150 কিপ, বা এখানে 120, আর হচ্ছে 100 কিপ। আর কলামের সেন্টার থেকে সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা আমাদের বলা আছে হচ্ছে 12 ফিটের মতো। আরেকটা জিনিস বলা আছে সেটা হচ্ছে যে লেফট সাইডের কলামটার যে সাইডের এজ আছে সেটা হচ্ছে প্রপার্টি লাইন। এখন আমাকে বলা হচ্ছে যে এখানে যে ফুটিংটা লাগবে সেটা ডিজাইন করতে। তো ফুটিং ডিজাইনের জেনারেল যেই রিকোয়ারমেন্টটা ছিল যে আমাদের সার্ভিস লোডের জন্য এরিয়া বের করতে হয়। সো ফার্স্টে আমরা এরিয়াটা বের করি যে আমাদের আসলে এরিয়াটা কতটুকু লাগবে। তো ফার্স্ট হচ্ছে তোমার ইফেক্টিভ বেয়ারিং ক্যাপাসিটি কত সয়েলের সেটা বের করতে হয়। তো আমাদের 5 কেএসএফ হচ্ছে তোমার অ্যালাউয়েবল প্রেশার বলা আছে সয়েলের, আর সেটা বলা আছে হচ্ছে মাটির 6 ফিট নিচে। তো আমরা যেটা জেনারেলি যেটা করি যে কিউ অ্যালাউয়েবল মাইনাস হচ্ছে যত ফিট নিচে, এটা হচ্ছে গামা সয়েলের যে ইউনিট ওয়েট ইন্টু হচ্ছে হাইট, এটা মাল্টিপ্লাই করলে যে প্রেশারটা আসে সেটাকে আমরা মাইনাস করে নেই ইফেক্টিভ সয়েল প্রেশার ক্যালকুলেট করার জন্য। তারপরে হচ্ছে আমরা এরিয়া বের করি। এরিয়া কি মনে আছে সবার? ফুটিং এরিয়া কি, কিভাবে বের করে বলতে পারবা? বলো। আনফ্যাক্টরড লোড ডিভাইডেড বাই হচ্ছে কিউই। তার মানে আনফ্যাক্টরড লোড বলতে বেসিক্যালি আমরা যেটা বলি হচ্ছিল সার্ভিস লোড, তাই তো? সার্ভিস লোড প্লাস হচ্ছে ইফেক্টিভ তোমার হচ্ছে বেয়ারিং প্রেশার। তো এখন আমরা যেহেতু একটা কম্বাইন ফুটিং ডিজাইন করতে চাচ্ছি, তাহলে তার টোটাল সার্ভিস লোড কত হবে? এখানে দুইটা কলামে মিলে যে পরিমাণ লোড আসবে পুরো লোডটাকে কে নিবে? নিচের যে বেসটা আছে সেই বেসটা নিবে। তার মানে এখানে টোটাল যে ডেড লোড, কলামের ডেড লোড সে PDL1 প্লাস হচ্ছে
ডেড লোড 2 প্লাস হচ্ছে হলো লাইভ লোড 2। এই টোটাল যে লোডটা এখানে আছে সেই পুরোটাকে নিতে হবে, ডিভাইডেড হচ্ছিল কিউই। তো সেটা এখানে করা আছে, দেখো 120 প্লাস হচ্ছে হলো 200, যেটা হচ্ছিল ডেড লোডগুলো, আর লাইভ লোড হচ্ছিল 100 আর 150। সো 100 আর 150 এটাকে মাল্টিপ্লাই করা হচ্ছে হলো 1000 দিয়ে ইউনিট কনভার্সনের জন্য। আর নিচে হচ্ছে হলো ওই একই জিনিসই লেখা আছে কিউই, কিন্তু ইন টার্মস অফ পিএসএফ এ লেখা আছে, যেহেতু উপরে পাউন্ড করা আছে। সো 5000 মাইনাস হচ্ছে 6 ইন্টু 125। তাহলে এটাকে যদি ক্যালকুলেট করো, আলটিমেটলি আমাদের আসতেছে যে 134 ফিট স্কোয়ারের মতো আমার এরিয়া লাগবে। তো এটা আমার মোটামুটি ফিক্সড যে 134 ফিট স্কোয়ার হচ্ছে হলো এরিয়া লাগবে। এখন জিনিসটা হলো এরকম যে আমি তো এরিয়া জানি কতটুকু লাগবে, আমাকে ফার্স্টে দেখতে হবে যে সিমেট্রি মেনটেন করার জন্য আমি এইদিকে আসলে কি পরিমাণ লেন্থ নিতে পারবো। তো সেটা আগে বের করব আমরা। তো বের করার জন্য আমরা যেটা করলাম যে আমরা ধরে নিচ্ছি যে এই সেন্টার থেকে লোডের যে সেন্টার আছে, এখানে যে টোটাল কলাম আছে, কলামের যে লোড, যেটাকে আমরা আগে বলে আসছিলাম হচ্ছে হলো আর, সেটা এখানে কাজ করতেছে এবং এই ডিস্টেন্সটা হচ্ছিল এক্স সিজি। তাহলে এখন এই পয়েন্টের অ্যাবাউটে যদি মোমেন্ট নেই দুইটারই, তাহলে দেখো তো একজন একটু মুখে বলো যে ইকুয়েশনটা কিরকম হবে। এই আর ইকুয়াল টু কত হবে আগে সেটা বের করতে পারবা? একশো 20, তারপর হচ্ছে হলো 100 প্লাস হচ্ছে হলো 200 প্লাস হচ্ছে হলো 150। এটা হচ্ছে হলো টোটাল লোড। সো টোটাল লোডটা আসে হচ্ছে হলো 570 কিপের মতো। সো এখানে 570 কিপ লোড কাজ করতেছে। আমরা চাচ্ছি এই যে পয়েন্ট আছে এটার অ্যাবাউটে মোমেন্ট নিতে। তো এইখানে টোটাল কি পরিমাণ ফোর্স কাজ করে, P2 যেটা, সেটা হবে হচ্ছে হলো 200 প্লাস হচ্ছে হলো 150, আর এখানে P1 যেটা, সেটা কাজ করতেছে হচ্ছে হলো 120 প্লাস 100, মানে এটা 220 হবে। তো এটা হচ্ছে হলো 350। আমরা যদি এখন এই পয়েন্টের অ্যাবাউটে মোমেন্ট নেই, তাহলে যেটা করতে পারি যে আর ইন্টু হচ্ছে হলো এক্স সিজি ইকুয়াল টু হবে P2 ইন্টু মাল্টিপ্লাই করলে কত হবে এখানে বলো তো? 12। সো আমরা যদি সবকিছু জানি এখন, তাহলে এক্স সিজি আমাদের জন্য বের করাটা ইজি হয়ে যাবে। P2 হচ্ছে হলো 350 ইন্টু হচ্ছে হলো 12 ডিভাইডেড আর এর ভ্যালু হচ্ছে হলো 570। সো এটাই আমাদের এখানে আসলে বের করা আছে যে 7.37 ফিট। তাহলে আমরা মোটামুটি জানতেছি যে আমাদের সিজি যেটা আছে সেটা এই কলামের সেন্টার থেকে অ্যাপ্রক্সিমেটলি 7.5 ফিট দূরে কাজ করতেছে। তো এই ইনফরমেশনটা আমাদের জানা লাগবে। আচ্ছা, এখন এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? তাহলে আমি এগুলো ক্লিয়ার করে ফেলবো এগুলো। ওকে, এখন আমাকে যেটা করতে হবে যে এই দিকে আসলে আমি কত ডাইমেনশন নিতে পারবো সেটা দেখতে হবে। সো আমার এখানে এক্স সিজি যেটা আছে, যে সেন্টার থেকে শুরু করে এটার সেন্টার পর্যন্ত হচ্ছিল 7.37 ফিট, আর এই কলামের সাইজটা আমাদের কত, 18 ইঞ্চি, 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি। তার মানে এই দিকে আমি আরো পাচ্ছি হলো 9 ইঞ্চি। তার মানে এই জায়গা থেকে শুরু করে সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছিল টোটাল 8.12 ফিট। তো আমরা যেটা আগেই বলে আসছি যে এটা হচ্ছিল আমাদের এক্সিস অফ সিমেট্রি হতে হবে, এটার এগেইনস্টে অবশ্যই তাকে সিমেট্রিক হতে হবে। তার মানে এদিকে যদি আমি 8.1 ফিট 12 ফিট দেই, এদিকেও আমাকে 8.12 ফিট দিতে হবে। তো সেই কারণে আমরা যেটা বললাম যে L/2 ইকুয়াল টু হচ্ছে 8.12 ফিট। কিভাবে আসলো? L/2 ইকুয়াল টু হবে 7.37 এই ডাইমেনশন প্লাস হচ্ছিল এখানে 9 ইঞ্চি, সেটা ফিটে কনভার্ট করলাম, তাহলে 8.12 ফিট। সো আমরা যেহেতু সিমেট্রি রাখবো, L ইকুয়াল টু তাহলে হবে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে 16.24 ফিট। আমরা আগে যেটা বলছিলাম যে আমরা নিয়ারেস্ট 3 ইঞ্চিতে কনভার্ট করবো সবসময়,
তাহলে 16 ফিট 3 ইঞ্চি। এটা হচ্ছে আমার এক্স ডিরেকশনে যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে 16.25 ফিট। আচ্ছা, এখন যে কোশ্চেন করছিল যে সিমেট্রিক যদি কোনো ক্ষেত্রে না হয় সেই ক্ষেত্রে কি হবে, তোমার কোশ্চেনের কি অ্যান্সার পাইছো যে কিভাবে সিমেট্রিক আমরা করব? জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে আমরা আসলে ইন্টেনশনালি আমাদেরকে নিজেদেরকে সিমেট্রিক করতে হবে, এটা বাই ডিফল্ট যে সিমেট্রিক থাকবে জিনিসটা এরকম না। আচ্ছা, তাহলে আমাদের এক ডিরেকশনের লেন্থ আমরা জানলাম যে 16.25 ফিট, আর হচ্ছে আমরা পুরো এরিয়া জানি যে কতটুকু লাগবে। তাহলে আরেক ডিরেকশনে যেটা উইডথ সেটা আমরা ইজিলি বের করতে পারবো যে বি ইকুয়াল টু হচ্ছিল 134 ডিভাইডেড হচ্ছিল 16.25, তাহলে আসতেছে 8.25 ফিট। এটা হচ্ছিল তার ডাইমেনশনটা, এল এর ভ্যালু এবং হচ্ছিল বি এর ভ্যালু। তাহলে ফুটিং এর ডাইমেনশন মোটামুটি আমাদের জন্য ক্লিয়ার। নেক্সট আমাদের যেটা কাজ করব যে বেসে কি পরিমাণ ডিজাইন প্রেশার আসে। সো ডিজাইন প্রেশার আমরা জানি যে কিউ ইকুয়াল টু হচ্ছিল 1.2 ডেড লোড এবং 1.6 লাইভ লোড ডিভাইডেড হচ্ছিল টোটাল এরিয়াটা। তো যেহেতু এখানে দুইটা কলাম আসলে কাজ করতেছে, আমাদের দুইটা কলাম থেকে টোটাল যে ডেড লোড আসতেছে সেটা এবং টোটাল যে লাইভ লোড আসতেছে সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। সো এটা হচ্ছে হ্যাঁ বলো। এখানে স্যার সিজি ডান পাশে স্যার আপনি 8.12 ফিট নিলেন, তো এটা যে স্যার যথেষ্ট, এটা কিভাবে বুঝবো? এর চেয়ে বেশিও তো রাখতে পারে। এর চেয়ে বেশি রাখতে হতে পারে। আচ্ছা, এর চেয়ে বেশি বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ সেটা একটু বলো। এখানে তো আমরা স্যার বাম পাশে যেহেতু 8.12 ফিট দিছি, ডান পাশে সেজন্য সিমিলার করে 8.12 ফিট দিলাম, তাই না? তো এটা যে যথেষ্ট, এটা কিভাবে বুঝবো? এটা যথেষ্ট কিভাবে বুঝবা? ওকে, ভালো কোশ্চেন। জিনিসটা হচ্ছিল যে এটা যে যথেষ্ট কিনা এটা আমরা এখনো জানি না। আমার যেটা আসলে তুমি যে মানে প্যারামিটার নিয়ে কথা বলতেছো যে এটা এডিকুয়েট কিনা, তাই তো? জি স্যার, জি স্যার। সো এডিকুয়েট কিন্তু তখনই হবে যখন টোটাল এরিয়া 134 হবে, তাই না? জি স্যার। সো আমরা এই জন্য যেটা করতেছি ফার্স্টে তার লেন্থটাকে টেন্টেটিভ ধরে নিচ্ছি যে আমরা 16.25 ফিট হবে। সো এটা যাতে এডিকুয়েট হয় সেই কারণে কিন্তু আমি যখন বি বের করতেছি তখন এরিয়া ডিভাইডেড হচ্ছিল ওই এরিয়া তোমার লেন্থটা দিচ্ছি। সো আলটিমেটলি যখন আমি 16.25 ফিট এবং ধরো এদিকের উইথ যেটা আসছে 8.25, তখন আমার চেকটা হয়ে যাচ্ছে যে আসলে এডিকুয়েট হবে কিনা। সো টোটাল এরিয়াটা আসলে এডিকুয়েট হবে, সিঙ্গেল একটা লেন্থ দিয়ে তুমি বলতে পারবে না যে এটা এডিকুয়েট কিনা। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তো যেটা আমাদের করতে হবে এখন যে ডিজাইন প্রেশারটা কত সেটা আমরা বের করব। সো ডিজাইন প্রেশার হচ্ছে হলো টোটাল ডেড লোড যেটা আছে, সো টোটাল ডেড লোড হচ্ছে হলো কত বলো, 120 প্লাস কত হবে 200, এটা হচ্ছে হলো 320, আর এটা হচ্ছে হলো টোটাল লাইভ লোড, এটা হবে হচ্ছে হলো 100 কিপ প্লাস হচ্ছে হলো 150 কিপ, তার মানে হচ্ছে হলো 250 কিপ। সো এই টোটাল লাইভ লোড এবং ডেড লোড যদি আমি জানি তাহলে আমি তার ডিজাইন প্রেশারটা বের করতে পারবো, এবং নিচে আমরা এরিয়া যেটা মাত্র বের করলাম ডাইমেনশন সেটা দিয়ে দিচ্ছি। সো আমাদের বটম থেকে যে প্রেশারটা আসবে সেটা আসতেছে ডিজাইন প্রেশার হচ্ছে 5.85 কেএসএফ। সো এটা হচ্ছে আমাদের জন্য ডিজাইন প্রেশার। এখন আমাদেরকে মূলত যে ডিজাইনটা আছে সেটা ঢুকতে হবে। ওকে, তো এই পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও যারা দেও নেই। আচ্ছা, এখন আমাদের নেক্সট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হলো, আমি এটা তাড়াহুড়া করব না, আজকে যতটুকু সম্ভব শেষ করব। জাস্ট বোঝার চেষ্টা করো যে কিভাবে বেন্ডিং মোমেন্ট এবং শেয়ার ফোর্স ডায়াগ্রামটা ড্র করতে হবে, সেটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। ফার্স্ট অফ অল হচ্ছিল এটা আমাদের লং সেকশন নিলাম আমরা, যে ডাইমেনশনটা চিন্তা করলাম একদিকে হচ্ছিল 16.25 ফিটের, এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত সেটা হচ্ছিল। এখন এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে,
কলামে কতটুকু লোড কাজ করে। কলামে আমাদের 120 হচ্ছে হলো ডেড লোড এবং 100 হচ্ছে হলো লাইভ লোড কাজ করতেছে। তাহলে টোটাল ফ্যাক্টর লোড কত সেটা আমাদেরকে বের করতে হবে এখানে। সো 304 কিপ। আর কলাম 2 তে আমাদের 200 ডেড লোড এবং 150 হচ্ছে হলো লাইভ লোড। তাহলে টোটাল ফ্যাক্টর লোড হচ্ছে আমাদের 480। সো এটা বের করলাম যে কলামের উপরে কত লোড পড়তেছে। এখন আমি দেখব যে নিচে আসলে কি পরিমাণ প্রেসার আসতেছে। সো আমরা একটু আগে বের করে আসছিলাম যে 5.85, ওটার ইউনিট কি ছিল মনে আছে? পার ইউনিট এরিয়াতে। তো আমরা যদি এটাকে একটা বিম হিসাবে চিন্তা করতে চাই তাহলে কোন ইউনিটের প্রয়োজন হবে? এটা আর ফিট পার কিপ ফিটে তৈরি করতে হবে আমাকে। তাহলে আমাদের এই দিকের ডাইমেনশনটা কত ফুটিংটার? 8.25, তাই তো? সো 8.25 ফিট, আর এদিকে হচ্ছে হলো 16.25 ফিট। তো আমরা যেটা করতে পারি যে আমরা ডিজাইন প্রেসার কিউ ইউ যেটা বের করছি 5.85 কেএসএফ, এটাকে যদি 8.25 ফিট দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছিল যে এই ডিরেকশনে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড কত কাজ করতেছে। সেটা হচ্ছিল যদি মাল্টিপ্লাই করো তাহলে 48.26 কিপ পার ফিট। আচ্ছা, তো আমাদের লোড কতটুকু আসতেছে বিমটার উপরে সেটা মোটামুটি আমরা জানলাম। এখন আমাদের কাজ হবে যেটা, সেটা হচ্ছে হলো এটার শেয়ার ফোর্স ডায়াগ্রামটাকে ড্র করা। আচ্ছা, এখন তোমরা কি শেয়ার ফোর্স ডায়াগ্রাম সরাসরি উইদাউট ক্যালকুলেশন বের করতে পারো? মানে উইদাউট ক্যালকুলেশন বলতে কোনো ইকুয়েশন ছাড়া, জাস্ট খালি ক্যালকুলেটরে? তোমাদের কি পরীক্ষা আছে পরের ক্লাসে? আচ্ছা, কথাবার্তা বলতেছো না কেন? না পারলে তো সমস্যা নেই, জিজ্ঞেস করলে কথার উত্তর দিতে হবে তো। এটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি ড্র করতে পারবো সবাই? স্যার এটা ইয়ে থেকে শুরু হলো কেন 1.5 ফিট পর থেকে? 1.5 ফিট পর থেকে শুরু হচ্ছে না, জিনিসটা হচ্ছিল এরকম, সেটাই বলতে চাচ্ছি। সো জেনারেলি আমরা যদি চিন্তা করি, আমরা চিন্তা করতাম কিভাবে, এরকম একটা ক্যান্টিলিভার বিম চিন্তা করি, তাই না? এটাকে যদি আমি উল্টায় দিই তাহলে তো এরকমই হচ্ছে। তো জেনারেলি আমরা যখন ড্র করি এটার উপরে লোড ধরো আছে, তো আমাদের জেনারেলি এরকম হয় যে এইটা, তারপর হচ্ছিল এরকম, তারপর এরকম হবে, তাই না? এরকম হওয়ার কথা ছিল। জি স্যার। সো এটা হচ্ছে হলো যে আমরা যখন সাপোর্ট ধরি, সাপোর্টগুলোকে আমরা ধরি হচ্ছিল একটা পয়েন্ট হিসাবে। বাট এই ক্ষেত্রে আমরা যখন সাপোর্ট ধরতেছি, সাপোর্টটার কি একটা স্পেসিফিক ডিস্টেন্স আছে না? 18 ইঞ্চি কলাম সাইজ, বা এটা হচ্ছে হলো আমার 20 ইঞ্চি কলাম সাইজ। সেই কারণে জেনারেলি যেটা করা হয় যে আমি যদি পয়েন্ট লোড চিন্তা করি 304, তাহলে সেন্টারে ধরতে পারি। আর এটা বেসিক্যালি আমরা ডিস্ট্রিবিউটেড হিসেবেও ধরতে পারি, এটা ডিস্ট্রিবিউটেড হিসেবে ধরা যায়। এবং ডিস্ট্রিবিউটেড হিসেবে যখন ধরবা তখন কত হবে? 304 ডিভাইডেড কত হবে এখানে? 18 ইঞ্চি, তার মানে 1.5 ফিট। 1.5 ফিট, তাহলে এখানে ধরো 304 ডিভাইডেড হচ্ছিল 1.5 ফিট, তাহলে আসতেছে 202 এত কিপ পার ফিট। ঠিক আছে? তো এখন আমরা দেখি যে বেন্ডিং মোমেন্ট শেয়ার ফোর্স ডায়াগ্রামটা কিভাবে ড্র করা যায়। সো এখানে শেয়ার ফোর্স 0 যেহেতু স্টার্টিং পয়েন্ট, তারপরে আমরা ধরলাম হচ্ছে হলো এখানে টোটাল 202.6 ইন্টু হচ্ছে হলো 1.5, আলটিমেটলি সে 304ই আসবে। সো 304, আর এদিকে কাজ করতেছে কত? 48.26। তাহলে এই পয়েন্টের শেয়ার কত, এটাকে বের করা যাবে? একটু ক্যালকুলেট করো তো তোমরা, দেখি বের করতে পারো কিনা।
ক্যালকুলেটর আছে সবার কাছে? 48.26 টা কিভাবে বের করলেন? 48.26টা বের করলাম হচ্ছিল নিচে, এটা হচ্ছিল কেএসএফ এ প্রেসার, তাই না? জি স্যার। তাহলে আমি যদি এইদিকের উইডথটা চিন্তা করি যে 8.25, তাহলে এই ডিরেকশনে পার ইউনিট লেন্থে কত ফোর্স হবে সেটা বের করতে পারবো না? এটাকে যদি মাল্টিপ্লাই করি 8.25 জি দিয়ে, স্যার। সেটা। জি। আচ্ছা, তাহলে এই 48 এই পয়েন্টটা বের করো। এটা যে 231 কিভাবে হবে, এটা কি সবাই বের করতে পারবা কিনা? জি স্যার, পেরেছি। কত হবে বলো? আমাদের হবে 304 স্যার 304 মাইনাস মাইনাস হচ্ছে 48.26 ইন্টু 1.5, তাহলে এটা হবে হচ্ছে 231 0.51 আসে। সামথিং 6 মতো, যাই হোক ধরো। আচ্ছা, তাহলে এটা একটা পয়েন্ট আসলো। তারপরে কি করব আমি এই পয়েন্টের শেয়ার জানতে হলে? এটার সাথে আবার কি করতে হবে? 231, যেভাবে তোমরা নর্মালি শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করো, যে 231.6 মাইনাস 48.26 ইন্টু হচ্ছে হলো, এখন আমার এই এইচ থেকে এই এইচ পর্যন্ত ডিস্টেন্সটা লাগবে। তো ডিস্টেন্সটা কত হবে বের করো তো। তোমাদের কি ক্লাস আছে এরপরে? জি স্যার। আচ্ছা, ক্লাস থাকলে আমরা নেক্সট ক্লাসে এটা শুরু করব। তোমাদের মধ্যে ক্লাসের টাইম অলরেডি শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা দেখবো এবং শেয়ার ফোর্স ডায়াগ্রামটা তোমরা একটু দেখে আসার চেষ্টা করো আগে। ঠিক আছে।